হ্যালো বুকফান, হ্যাঁ আমি মদন বলছি, মদন মাইতি। হ্যাঁ বলছি, ওই কৌশিক বাবুর একটা নতুন বই বেরিয়েছে না, ডিটেকটিভ তারিণী খুড়ো, সে বইটা আছে? হ্যাঁ নেই? ও, ওইটার নাম ডিটেকটিভ তারিণী চরণ। তাহলে তারিণী খুড়ো কার? হ্যাঁ সত্যজিৎ রায়ের? তাহলে ফেলুদা কার? হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে দিল। তাহলে বইটার আসল নাম কি? ডিটেকটিভ তারিণী চরণ নাকি তারিণী খুড়োর গল্প? জানি জানি জানি, অনেকগুলি প্রশ্ন আপনাদের মনের মধ্যে জমা হয়ে রয়েছে। কৌশিক মজুমদারের লেখা নতুন বই ডিটেকটিভ তারিণীচরণ নিয়েই প্রথম থেকেই পাঠক মহলে রয়েছে প্রচুর উন্মাদনা এবং তার সাথে রয়েছে অনেকগুলি প্রশ্ন। এই ভিডিওতে আমি আমার মতন করে সব ধরনের টপিক কভার করার চেষ্টা করব। তাহলে এবার মূল আলোচনায় চলে আসি যে বইটি কেমন করেছে। এই বইতে 3টি উপন্যাসিকা এবং একটি বড় গল্প রয়েছে। আমি প্রতিটি কাহিনী নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি। প্রথম কাহিনী হচ্ছে মৃগতৃষ্ণা। মেসেন সিরিজের কাহিনীর পরেই এই কাহিনীর অবতারণা। তারিণীচরণের সদ্য বিবাহ হয়েছে মাখনলতার সঙ্গে। সদ্য বিবাহিত এই নবদম্পতি তাদের মধুচন্দ্রিমার জন্য দার্জিলিং বেড়াতে যায়। সেখানে ইন্সপেক্টর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের একজন চেনা পরিচিত কলিগ নলিনী বাবুর বাড়িতে গিয়ে তারা ওঠে। কিন্তু সেখানে গিয়ে তারিণী জানতে পারে যে সেই শহরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। দার্জিলিং এর এক উপজাতি নাম কার্মি তার সর্দারের সুন্দরী স্ত্রীকে যখন কেউ ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে, তখন সেই সর্দার তার জন্য দায়ী করে দারোগা নলিনী বাবু, ডাক্তার বেঞ্জামিন আর চা বাগানের মালিক এক সাহেব উইলিয়ামসনকে। সে তাদের অভিশাপ দেয় যে তার মৃত স্ত্রী ফিরে এসে তাদেরও কাছের মানুষকে মেরে ফেলবে এক এক করে। সেই অনুযায়ী এই শহরে শুরু হয়েছে পরপর মৃত্যু। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এইসব মৃত্যুর পিছনে রয়েছে কোনো প্রেতাত্মার প্রতিশোধ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তারিণী কি পারবে এই রহস্যের সমাধান করতে? তারিণীর সহধর্মিণী মাখনলতা কি হয়ে উঠবে তার সহযোগী? বিভিন্ন ঘনঘটায় ভরা এই উপন্যাসিকা পড়তে পড়তে মনে হবে আমরা 19 শতকের সেই দার্জিলিংয়ে ফিরে গেছি। কৌশিকবাবুর বলিষ্ঠ লেখনীর দরুন মনে হবে যে তারিণীর সাথে সাথে আমরাও যেন সেখানে পৌঁছে তার সাথে জটিল কেস সমাধান করছি। অলমোস্ট 80 পেজের এই কাহিনী একবার পড়া শুরু করলে শেষ না করা অবধি থামা একটু দায় হবে বলেই আমার মনে হয়েছে। ইন শর্ট, প্রথম কাহিনী দিয়েই ডিটেকটিভ তারিণীচরণ পাঠকদের মন জয় করে নিতে সফল হয়েছে, যার ফলে তার নেক্সট কাহিনী পড়ার জন্য মন টানতে থাকবে। দ্বিতীয় কাহিনী হচ্ছে ভস্যবহ্নি। কলকাতাতে এসে হাজির হয়েছে একটি সার্কাস দল। সেখানে বাঘ নিয়ে খেলা দেখাতে দেখাতে শো চলাকালীন একজনের মৃত্যু হয় বাঘের কামড়ে। কিন্তু সেদিন প্রচন্ড বৃষ্টি হওয়ার দরুন সেই বাঘে খাওয়া মৃতদেহ সার্কাসের তাঁবু থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে সার্কাসের মালিক পান্নালাল সেই মৃতদেহকে নিজের ক্যারাভানে এনে নিজের হেফাজতে রাখে, পুলিশ এসে না নিয়ে যাওয়া পর্যন্ত। কিন্তু সকালবেলায় দেখা যায় পান্নালালও তার ক্যারাভানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এবার সমস্যা হচ্ছে, সেই ক্যারাভানের দরজা ভেতর থেকে একদম বন্ধ ছিল, বাইরে থেকে কোনো মানুষ ঢোকার অন্য কোনো পথ ছিল না। তাহলে পান্নালালকে কে খুন করলো? মৃতদেহ কি জেগে উঠে তাকে খুন করেছিল? তারিণী কি পারবে এই লকরুম মার্ডার মিস্ট্রি সলভ করতে? অলমোস্ট 55 পাতার এই উপন্যাসিকাটির লেখার স্টাইলটা মেনলি জবানবন্দি টাইপের। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ইনফরমেশন দিচ্ছে, যা অনেক সময় হচ্ছে পরস্পর বিরোধী। সেইখান থেকে ফাঁক খুঁজে রহস্যের সমাধানের পথে এগোনো হয়েছে। কৌশিকবাবু এখানে তারিণীর সাথে সাথে পাঠকদেরও সমস্তভাবে রহস্য সমাধানের ক্লু দিয়েছে, যা পড়ে সমঝদার পাঠক হয়তো তারিণীর আগেই মূল অভিযুক্তকে শনাক্ত করে ফেলতে পারে। আমার এই বিষয়টি দুর্দান্ত লেগেছে, তার কারণ পড়ার সাথে সাথে মগজ খাটানো হয়েছে খানিকটা। ফলে এই উপন্যাসিকার পরেই যে কাহিনী রয়েছে তার দিকে নজর আপনা আপনি যেতে বাধ্য হয়েছে, কারণ প্রতিটা গল্পই এক্সেবার কারেক। নেক্সট কাহিনী হচ্ছে ইয়াংজি হং এর মুক্ত। এটি একটি 10 পাতার গল্প। তারিণীর এখানে বয়স হয়েছে এবং সে গোয়েন্দাগিরি ছেড়েও দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার মানুষ চেনার ক্ষমতা একই রয়েছে, যার ফলে তার সামনে আসা যে কোনো মানুষের পরিচয় সে এখনো বুঝতে পারে। সেই রকমই একজন মানুষকে যখন তারিণী চিনে নেয়, তখন তার জীবনের এক রোমাঞ্চকর অতীতের কাহিনী সে সকলকে জানায়। ভস্যবহ্নির এক্সটেনশন রূপে এই কাহিনী আবির্ভূত হয়েছে এবং খুন খারাপের মাঝে এই কাহিনী যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা করে দিয়েছে। ফলে কৌশিকবাবুকে আমি ধন্যবাদ জানাতে চাই এরকম একটি কাহিনীকে এই সংকলনে স্থান দেওয়ার জন্য। এই কাহিনীকে এই সংকলনের প্রাণ বললেও মনে হয় অত্যুক্তি করা হবে না। চতুর্থ অর্থাৎ শেষ কাহিনী হচ্ছে গোধূলি সন্ধি।
তারিণীর বন্ধু তথা বিখ্যাত জাদুকর গণপতি তামাটুলিতে তার বিখ্যাত এক খেলা চলন্তগুলি মুখ দিয়ে আটকানো সেটা দেখাতে গিয়েই তারই এক সহকর্মীর মৃত্যু ডেকে আনে। ফলে সে অ্যারেস্ট হয়। তারই মধ্যে আবার সেই গ্রামে ঘটতে শুরু করে একের পর এক রহস্য মৃত্যু, যার জন্য গ্রামবাসীরা মনে করে যে গণপতি তার জাদু বা কালা জাদুর মাধ্যমে গ্রামের কোনো শয়তানকে জাগিয়ে তুলেছে, তাই এই সমস্ত অস্বাভাবিক মৃত্যু ঘটছে। কিন্তু আদৌ কি এসব সত্যি, নাকি গণপতিকে কেউ ফাঁসাতে চাইছে? ডিটেকটিভ তারিণীচরণ আর ইন্সপেক্টর প্রিয়নাথ কি পারবে এই রহস্যের কিনারা করতে? এর আগের দুটি উপন্যাসিকা পড়ে আমার অসাধারণ লেগেছিল, সেটা তো আমি অলরেডি বলেই ফেলেছি। ফলে এই উপন্যাস নিয়ে আমার একটা এক্সপেকটেশন ছিল এবং আমি জোর দিয়ে বলতে পারি যে কৌশিকবাবু আবারও সেই এক্সপেকটেশন ফুলফিল করতে সম্পূর্ণভাবে সফল হয়েছেন। কি অসাধারণ একটি লেখনী, এবং এই সংকলনের শ্রেষ্ঠ কাহিনী বললেও মনে হয় অত্যুক্তি করা হবে না। অলমোস্ট 100 পাতার এই সুবিশাল উপন্যাসিকা আমি পুরো মন্ত্রমুগ্ধের মতন পড়েছি। শেষের টুইস্টটা আমার দুর্দান্ত লেগেছে। তার কারণ প্রথম থেকে পাঠককে তিনি বেশ কিছু ক্লু প্রোভাইড করেছেন। এমন নয় যে লাস্টে এসে দুম করে তিনি সবকিছু বলে দিয়েছেন। তারিণীর সাথে সাথে আমাদেরকেও ভাবার স্কোপ দিয়েছেন, যেটা তিনি প্রথম থেকে সবকটা গল্পেই করে এসেছেন। যাই হোক, তো এই লেখাটি আমার এই সংকলনের সব থেকে বেস্ট লেখা বলেই মনে হয়েছে। এবারে আসি বইটির প্রোডাকশন কোয়ালিটির দিকে। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম পাবলিকেশন থেকে। বইটিতে মোট 264 পেজ রয়েছে। আমার বইটির মুদ্রিত মূল্য রয়েছে 399 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার দারুণ লেগেছে। বুক ফার্ম থেকে বইটি প্রকাশিত হয়েছে, তাই এর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সেটাও অসাধারণই রয়েছে। যে ধরনের ফন্ট সাইজ ইউজ করা হয়েছে এখানে, তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। এই প্রচ্ছদ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। কারো ভালো লেগেছে, আবার কারো খুব একটা পছন্দ হয়নি। আমার কেমন লেগেছে সেটা একটু বলি। প্রথমেই আমার যেটা ভালো লেগেছে সেটা হলো বইটির ছিমছাম ডিজাইন। আমি যতদূর জানি যে বইটির প্রচ্ছদ ডিজাইন নিয়ে আইডিয়া দিয়েছেন কৌশিকবাবুই, আর সেটাকে সুন্দরভাবে ডিজাইন করেছেন কামিল দাস। বইটির কভারে যে মেটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা শুনেছি রেক্সিন। এই বইটি হাতে ধরলে যে ফিলটি আসে সেটা অনেকটা ডায়েরির মতন। এর আগে আমি কোনো বই ধরে এরকম ফিল পাইনি, তাই সেই দিক থেকে বইটির এরকম প্রোডাকশন আমার কাছে একদম নতুন এবং সত্যি বলতে বেশ ভালো লেগেছে। এবারে আসি যদি উপরের লেখার কালারের বিষয়ে। ঘটনাটি হচ্ছে, ভিডিও বা ছবিতে এই কালারের সৌন্দর্য মনে হয় জাস্টিফাই করা যাবে না। আমি যখন প্রথম এই কালারটি ছবিতে দেখেছিলাম তখন আমার যে খুব আহামরি লেগেছিল তা কিন্তু নয়, কিন্তু যখন বইটি হাতে পেলাম এবং সচক্ষে বিষয়টি অনুধাবন করলাম, তখন কিন্তু বইটির এই কালার চয়েস করার কারণটি স্পষ্ট হলো। ফলে ওভারঅল আমার এই প্রচ্ছদটি কিন্তু বেশ পছন্দ হয়েছে। এবার আসি অলঙ্করণের বিষয়ে। এই বইতে রয়েছে বেশ কিছু অলঙ্করণ যেগুলি করেছেন গৌতম কর্মকার। অলঙ্করণগুলি আমার বেশ ভালো লেগেছে এবং গল্পের বিষয়গুলিকে খুব সুন্দর করে দৃশ্যায়ন করিয়েছে। সেগুলো অলরেডি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাই গৌতম বাবুকে এত ভালো ভালো অলঙ্করণ করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। বইটির প্রুফরিডিং আমার বেশ ভালো লেগেছে, কারণ 2-3টি জায়গা ছাড়া আমার সেরকম কোনো বানান ভুল বা মুদ্রণ প্রমাদ চোখে পড়েনি। এবারে আসি বইটির নেগেটিভ পয়েন্টের দিকে। কিছু খুঁজেই পাইনি আমি। নেক্সট চলে আসছি বেশ কিছু ডাউটের বিষয়, যেগুলো মনে হয় ক্লিয়ার করার একটু দরকার আছে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই বইটির সাথে ম্যাসন সিরিজের কোনো যোগাযোগ আছে কিনা। তার উত্তর হলো, চরিত্রগুলো ছাড়া ম্যাসন সিরিজের সাথে এই কাহিনীগুলির তেমন কোনো যোগাযোগ নেই। কেউ যদি ম্যাসন সিরিজ পড়ে নাও থাকেন তাহলেও তার বুঝতে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, যদি পড়া থাকে তাহলে 2-1 জায়গায় তার যে রেফারেন্স রয়েছে সেগুলি খুব সহজেই কানেক্ট করতে পারা যাবে, কিন্তু তার জন্য বিশাল কোনো অসুবিধা হবে না নবীন পাঠকদের। এছাড়া আরও একটা ডাউট রয়েছে যে তারিণীচরণ কি আদৌ সত্যি কেউ ছিলেন। তার উত্তর হলো না, তিনি কৌশিকবাবুর মস্তিষ্ক প্রসূত একজন চরিত্র, আর এই গল্পগুলি সবগুলি কাল্পনিক। নেক্সট হচ্ছে, এই গল্পগুলি অলরেডি কোনো একটি শারদীয়া পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তার সাথে এইখানের যে গল্প রয়েছে তার কি কোনো পার্থক্য রয়েছে? এর উত্তর, এই গল্পগুলি পূর্বে শারদীয়া পত্রিকাতে প্রকাশিত হলেও তার মূল কাহিনী কিন্তু সেমই রয়েছে, কিন্তু এই বইতে সেই কাহিনীগুলোর সাথে আরও বেশ কিছু ডিটেলিং যুক্ত হয়েছে। এছাড়া এখানে রয়েছে একটি সম্পূর্ণ নতুন কাহিনী ইয়াংজি হংয়ের মুক্ত, যেটা আগে কোথাও প্রকাশিত হয়নি। এখানে আরও একটি জিনিস যেটা বলার সেটা হচ্ছে, ফেলুদা, শার্লক হোমস বা কাকাবাবু এই ধরনের ক্যারেক্টারদের নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে লেখা বেরিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাদের সমগ্র খুঁজি। এই বইটিও বলা যেতে পারে তারিণীচরণের সমগ্র। নিজের প্রিয় চরিত্রের সমস্ত গল্পকে একত্রে পাওয়া যায় এই বইতে, ঠিক যেমন ফেলুদা সমগ্র বা শার্লক হোমস অমনিবাস বা কাকাবাবু সমগ্র। তাই এই বইটি কিন্তু সংগ্রহ করা যেতেই পারে। এবারে আসি উপসংহারে।
মেসন সিরিজ পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই স্টোরিগুলো আপনার ডেফিনেটলি ভালো লাগতে বাধ্য। কৌশিকবাবুর লেখনী যেন ক্ষুরোধার হয়ে যাচ্ছে দিনকে দিন। কাহিনীগুলোর মধ্যে তথ্য রয়েছে ঠিকই, কিন্তু সেই তথ্যগুলি অতীব গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণভাবে কাহিনীর সাথে জড়িত। 1 সেকেন্ডের জন্য কোথাও বোর ফিল করাবে না এই কাহিনীগুলি। তবে হ্যাঁ, যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হলো তারিণীচরণ আর তার স্ত্রী মাখনলতার মধ্যের কেমিস্ট্রি। যখনই সেটা সামনে আসছে আমি পড়তে খুব এনজয় করেছি। কোথাও মনে হয়নি যে একটু বেশি নাকামি হয়ে গেল, একদম পরিমিত যাকে বলে। শেষের গল্পে এসে তো মাখনলতার একটি বিষয় থেকে হতভম্ব না হয়ে পারিনি এবং সেটা আমার দারুণ লেগেছে। যাই হোক, ওভারঅল ডিটেকটিভ তারিণীচরণ আমাদের বাংলা সাহিত্য প্রেমীদের মনে জায়গা করে নেবেই সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই যারা ভালো কাহিনী তথা ভালো রহস্য কাহিনী পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বই অতি উপাদেয় হবেই, এবং আপামর বাঙালি সাহিত্য প্রেমীদের আমি এই বই অতি অবশ্যই রেকমেন্ড করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।